শুভ অপরাহ্ন সবাইকে। আমি আলিমুল করিম, ডেভেলপার্স অর্গানিজমের পক্ষ থেকে আজকে থেকে আমি একটা HTML, CSS, SEO এবং জাভাস্ক্রিপ্টের একটি ট্রেনিং সেশন শুরু করব এবং হয়তোবা 1 মাস অথবা 2 মাসের মধ্যে আমরা কমপ্লিট একটা সেশন তৈরি করে ফেলবো, যেটাতে একদম বিগিনার লেভেল থেকে আমরা একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাব। বিগিনার বলতে আমি বোঝাচ্ছি যারা কিনা কম্পিউটার জাস্ট অন এন্ড অফ করতে পারে এবং কম্পিউটারে টেক্সট কপি পেস্ট করতে পারে, তাদের থেকে শুরু করে আমরা একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাব। আমি ডেভেলপার্স অর্গানিজমের জন্য কাজ করি। আমরা ডেভেলপারদের জন্য প্রোডাক্ট তৈরি করি, নট অনলি ফর ইউজার্স। আমাদের একটা ক্লিয়ার ভিশন আছে, গোল আছে ফর ফিউচার। আমরা ম্যানকাইন্ডের জন্য কিছু করতে চাই এবং এটাও একটা উদ্যোগ যে এটা দিয়ে আমরা যদি ম্যানকাইন্ডের জন্য কোনো কিছু করতে পারি সফটওয়্যার দিয়ে। আমরা কারেন্টলি এমপ্লয়ি ট্র্যাকিং সিস্টেমে কাজ করছি এবং পাশাপাশি ডেভেলপার্স ব্লগ নামে একটি ওপেন সোর্স ব্লগ তৈরি করছি sb.net MVC তে। দুটো প্রোডাক্টই আমরা হয়তোবা খুব শীঘ্রই রিলিজ করব এবং ডেভেলপার্স ব্লগ একটা ওপেন সোর্স প্রজেক্ট, আপনি চাইলে এটাতে জয়েন করতে পারেন। যদি জয়েন করতে চান আমাদেরকে ইমেল করতে পারেন আমাদের কোম্পানির ইমেল অ্যাড্রেসে info@developersorganism। সো আজকের টপিকস যে জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো আর কি, সেটা একটা শর্ট ফর্ম আমরা এখন দেখে নেই। সো আমরা ফার্স্টে ইন্ট্রোডাকশন দেখবো, দেন পুরো কোর্সটার অথবা ফুল সেশন যেটা হবে 2 মাসে সেটার একটা অ্যাবস্ট্রাক্ট আউটলাইন দেখবো, কিভাবে শিখবো সেটা দেখবো। আমরা কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেসিক সম্পর্কে ধারণা নিব, কেস সেন্সিটিভিটি এবং স্পেস নিয়ে কথা বলবো, ব্র্যাকেটস, HTML ট্যাগের ইন্ট্রোডাকশন দিব, অ্যাট্রিবিউটস নিয়ে কথা বলবো, HTML সম্পর্কে ব্রিফ একটা গ্লিমস নিব, ধারণা নিব, তারপর IDE নিয়ে কথা বলবো, ব্রাউজার, দেন আমাদের টপিক শেষ। সো ফুল কোর্সের আমরা একটা অ্যাবস্ট্রাক্ট আউটলাইন দেখবো এখন। সো আমরা HTML এন্ড CSS এর মধ্যে প্রথমেই বেসিক থেকে শুরু করবো, একদম বেসিক। আমি এখানে ডে বলবো না যে কতদিন হয়তো লাগতে পারে, কারণ আমরা এখনো জানি না। CSS বেসিক কমপ্লিট করব এবং খুবই তাড়াতাড়ি আমরা একটা ইমেজের স্ট্রাকচারকে HTML CSS এ কনভার্ট করার চেষ্টা করব। তারপর আমরা PSD টু HTML করার চেষ্টা করব এবং করব। দেন আমরা লেস শিখব, লেস CSS এর আরেকটা নতুন ফ্রেমওয়ার্ক বলতে পারেন, যেটা CSS কোডটাকে আরেকটু অ্যাডভান্স করে। তারপর আমরা অ্যাডভান্স টুইটার বুটস্ট্র্যাপ দেখবো, যেটা কিনা আপনার সব কাজের প্রসেসকে ইজি করে দিবে। সো লেস পর্যন্ত আপনি যতগুলো জিনিস শিখবেন PSD টু HTML কমপ্লিকেটেড ওয়েতে শিখবেন, সো সেই জিনিসগুলোকে সিম্পলিফাই করে দেবে টুইটার বুটস্ট্র্যাপ লেসনে। ওকে, সো তারপর আমরা জাভাস্ক্রিপ্ট নিয়ে কথা বলবো এবং জাভাস্ক্রিপ্টের ফাউন্ডেশন নিয়ে কথা বলবো, ফাউন্ডেশন অফ প্রোগ্রামিং নিয়ে কথা বলবো। তারপর জাভাস্ক্রিপ্টের এসেনশিয়ালস মানে সিনট্যাক্স সামথিং এইসব নিয়ে কথা বলবো। তারপর জাভাস্ক্রিপ্ট এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা কিনা কিছু গুড পার্ট আছে, কিছু ব্যাড পার্ট আছে, সো সবগুলো নিয়ে আমরা কথা বলবো। অ্যান্টি প্যাটার্ন গুলো নিয়ে কথা বলবো, যেগুলো ইউজ করা উচিত না। এবং তারপর আমরা যে কোয়েরিতে চলে যাব, যে কোয়েরির বেসিক দেখবো কিভাবে সেটা কাজ করে এবং অ্যাডভান্স লার্নিং পর্যন্ত যাব। আমরা নিজেরা যে কোয়েরি প্লাগইন তৈরি করব, আমরা অনেকটা ইউজ করব হয়তো বা বেসিক্সে, বাট যখন আমরা অ্যাডভান্স লেভেলে চলে যাব, যখন আপনাদের ওই ডেপটা চলে আসবে, তখন আমরা নিজেরাই প্লাগইন তৈরি করব। এন্ড দেন ফাইনালি আমরা যে কোয়েরি UI নিয়ে কথা বলবো কিছুক্ষণ। সো এগুলো সবগুলো এই লেসনে না, আমরা টোটাল যে 2 মাসের সেশন বা 3 মাসের সেশন হবে সেটাতে আমরা থ্রু আউট সবগুলো জিনিস দেখবো ইনশাআল্লাহ। সো ইন্ট্রোডাকশন, কেন আমরা এটা করছি। সো ইউটিউবে যদি আমরা সার্চ করি HTML CSS এর অনেক ধরনের ভিডিও আছে, বাট কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও আমি এ পর্যন্ত পাইনি এবং আমি সাধারণত সেই জিনিসগুলোই করি যেগুলো ইন্টারনেটে অ্যাভেলেবেল না। চেষ্টা করি, অনেক সময় ডুপ্লিকেট হয়ে যায়, বাট চেষ্টা করি রিডান্ডেন্ট টপিক না করার জন্য। আর আমি যখন আমাদের কিছু ডেভেলপারকে ট্রেন আপ করতে গেলাম, দেখলাম তাদের ইংলিশ ভীতি রয়েছে, ইংলিশ ভিডিওগুলো থেকে তারা শিখতে পারছে না এবং থাকাটাই স্বাভাবিক। আমরা বাঙালি, না থাকাটাই অস্বাভাবিক।
ইংলিশ ভীতি আমার মধ্যেও ছিল। আর আর সেটার জন্যই আমরা এটা বাংলাতে করা, যাতে সবার হেল্প হয় এবং কোয়ালিটির উপরে বিশেষ করে জোর দেওয়া হবে এই ভিডিওতে, এই ভিডিও এবং সামনের সবগুলো ভিডিওতে। সো কোয়ালিটিটাকে আরেকটু ইমপ্রুভ করার জন্য আপনাদের ফিডব্যাক দরকার। আপনারা আমাকে ফিডব্যাক দেন যে আমি যদি এটাতে ভালো না করতে পারি, সো আরো কিভাবে বেটার করা যায়, আরো কিভাবে বেটার করে আপনাদেরকে শেখানো যায়। সো আমরা কি করব থ্রু আউট সেটা নিয়ে আমরা আউটলাইনে দেখেছি। আর এই আমরা টোটাল সেশন গুলোতে আমরা ড্রিমওয়েভার ইউজ করব না, বাট কোনো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের টুল ইউজ করব না। আর যেটা দেখা যায় কমনলি সেটা হচ্ছে যে নিউবিরা ফার্স্টে ড্রিমওয়েভার নিয়ে কাজ শুরু করে। ড্রিমওয়েভার খুবই একটা কমপ্লিকেটেড টুল, ড্রিমওয়েভার দিয়ে ভালো কোড লেখা পসিবল, বাট যেটা হয় যে ড্রিমওয়েভার গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস দেখে নিউবিরা অ্যাট্রাক্টেড হয়, বাট ওটা দিয়ে কোড লেখারও অনেক ওয়ে আছে, বাট ওই জিনিসগুলো অনেক কমপ্লিকেটেড এবং অ্যাকচুয়ালি কোড লেখার ক্ষেত্রে আমি দেখেছি যে ড্রিমওয়েভারে অত বেশি ফ্লেক্সিবিলিটি পাওয়া যায় না, ইন্টেলিজেন্স থেকে শুরু করে সবকিছু মিলিয়ে। সো এই জন্য আমরা ড্রিমওয়েভার ইউজ করব না। আপনি যদি ড্রিমওয়েভার ইউজ করে থাকেন এর আগে, আমি এজিউম করছি না, আমি ধরে নিচ্ছি না যে আপনি এইচটিএমএল পারেন, বা যদি কখনো এর আগে ট্রাই করে থাকেন বা ইনস্টল করে থাকেন কোনো কিছু, সো ওগুলো বাদ দিয়ে আমরা যেখান থেকে শুরু করছি সেখান থেকে যদি আপনি কন্টিনিউ করেন একদম বিগিনিং লেভেল থেকে, আমার মনে হয় আমরা রাইট ট্র্যাকে থাকবো। সো আমরা কিভাবে শিখবো? আমরা জিনিসগুলো এমন ভাবে শিখবো লাইক রাইডিং দ্য বাইসাইকেল। আমরা কোনো বইয়ের ম্যানুয়াল পড়বো না যে সাইকেল এভাবে চালাতে হয় বা প্যাডেলিং এভাবে করতে হয়, দেন সাইকেলে চড়ে দেন চালানোর চেষ্টা করব না। আমরা হয়তোবা কিছু ব্রিফ একটু ধারণা নিব যে দিস ইজ প্যাডেল, আর এটা চেইনে লাগলে আপনার অ্যাক্সিডেন্ট হতে পারে। সো এরকম কিছু বেসিক ধারণা নেব, বাট বই পড়ে বুকিশ ওয়েতে আমরা আগাবো না। আমরা জাস্ট রুল ব্রেক করে ডিরেক্ট আপনাকে সাইকেলে চালানো দেখাই দিব, এবং চালানোর সময় হয়তো আপনি হোঁচট খাবেন, হয়তো বা অ্যাক্সিডেন্ট করবেন, বাট যে জিনিসটা অ্যাচিভ করবেন সেটা আপনার সারা জীবন মনে থাকবে। বলে এক্সপিরিয়েন্স ওয়েতে শেখা অথবা ম্যাচিওর ওয়েতে শেখা, মোর ম্যাচিওর ওয়েতে শেখা। বুকিশ ওয়েতে শিখলে শেখা যায় এবং শেখাটা যেটা হয় যে খুব কম সময় স্থায়ী থাকে, বাট এইভাবে শিখলে জিনিসটা সবসময় মনে থাকে। সো আমরা সবগুলো জিনিস চেষ্টা করব সিম্পলেস্ট ওয়েতে শেখার জন্য, এবং সিম্পলেস্ট ওয়েতে শেখার জন্য আমরা কিছু জিনিস ভুল শিখবো প্রথমে, এবং যেগুলো জিনিস ভুল শিখবো আমি কিছু বলে নেব। সবচেয়ে ইজি ওয়েতে শেখার চেষ্টা করব, এবং আমি এই সেশনটি শুরু করার আগে কয়েকটা সেশনের ভিডিও দেখেছি। সো সেশনগুলোতে যেটা হয় যে সবাই ফার্স্টেই এইচটিএমএল নিয়েই শুরু করে, যে সোর্স কোড দেখিয়ে বা এরকম করে। এটা আমিও আগে করতাম যখন অনেক বছর আগে, বাট আমি এটা একটু ডিফারেন্ট ভাবে করার চেষ্টা করছি, এবং এটার জন্য আপনাদের ফিডব্যাক দরকার যে আসলে কি এটা হেল্পফুল হচ্ছে কিনা। সো এটা একটা এক্সপেরিমেন্ট, লেটস সি কি হয়। সো এইচটিএমএল এর টপিকগুলোতে মুভ অন করার আগে আমরা কিছু প্রোগ্রামিং এর বেসিক কনসেপ্ট নিয়ে দেখব, এবং এটা যদিও প্রোগ্রামিং এর কোনো কোর্স না, বাট এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আপনার পার্সোনাল লাইফে, বা আপনি যদি প্রোগ্রামিং এর সাথে বা এইচটিএমএল এর সাথে যে কোনো কিছুর সাথে, কম্পিউটারের কোনো কিছুর সাথে রিলেটেড থাকেন, জিনিসগুলো আপনার জন্য জানা প্রয়োজন, এবং জিনিসগুলো আপনাকে অনেকগুলো জিনিসের ধারণা দিবে। সো জিনিসগুলো খুব কমপ্লিকেটেড না, জিনিসগুলো একদম বিগিনারদের জন্য। আমি আগেই বলেছি যে যারা খালি কম্পিউটারটা অন এন্ড অফ করতে পারে এবং কপি পেস্ট করতে পারে তাদের জন্য এই সেশনগুলো। ওকে, সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিছু ল্যাঙ্গুয়েজ আছে, যেমন জাভাস্ক্রিপ্ট, অ্যাকশনস্ক্রিপ্ট, অ্যাপলস্ক্রিপ্ট, রুবি, পাইথন, পিএইচপি, জাভা, সি শার্প, ভিবি এন্ড সো অন। সো যেটা হয় যে এই ল্যাঙ্গুয়েজ গুলো সাধারণত হিউম্যানদের খুব কাছাকাছি। সো মানুষ পড়লে ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারে। ল্যাঙ্গুয়েজ গুলোর মধ্যে কিছু জিনিস থাকে যেমন ইফ, এলস, পার্ট। সো ইফ পড়লে মানুষ বুঝতে পারে যদি এটা হয় তাহলে কি হবে, এরকম জিনিসটা। বাট কম্পিউটার কিন্তু এই লেখাগুলো কোনোটাই বুঝতে পারে না। কম্পিউটার এট দ্য ভেরি লোয়েস্ট লেভেল শুধু ইলেকট্রিসিটি বুঝতে পারে, এবং সেই ইলেকট্রিসিটিকে ওয়্যার দিয়ে বোঝানো যায়, তার দিয়ে বোঝানো যায়, এবং তারের মধ্যে দিয়ে যদি কখনো ইলেকট্রিসিটি যায়, কম্পিউটার সেটাকে বোঝে 1, এবং তারের মধ্যে দিয়ে যদি কখনো ইলেকট্রিসিটি না যায়,
সেটাকে বুঝে 0। সো এইভাবে করে আপনারা যে লেটারই দেখেন, একটা ক্যারেক্টার যদি দেখেন, সেটাকেও কম্পিউটার এভাবে 0 and 1 কম্বিনেশন করে শো করে। সো এটার জন্য আপনি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা লিখেন বা যেটাই লিখেন, সেটা কম্পিউটারকে বোঝাতে হয়, তো সেটার জন্য একটা প্রসেসিং হয়। সো এই প্রসেসিংটার পরে কম্পিউটারের মেশিন ভাষায় চলে আসে বাইনারি, যেটা কিনা 0 আর 1, যেটা কিনা অ্যাকচুয়ালি তার দিয়ে ইলেকট্রিসিটি গেলে যেটা 1 এবং না গেলে সেটা 0। সো এভাবে করে সব জিনিস কম্পিউটার বুঝে। এবং উপরের দিকে ল্যাঙ্গুয়েজ গুলোকে আমরা বলি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, সি প্লাস প্লাস কে আমরা বলি ইন্টারমিডিয়েট অর মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, সি অর অ্যাসেম্বলি কে আমরা বলি লো লেভেল। বাট এটাও অনেকটা মানুষের ভাষার কাছাকাছি সিটা, বাট অ্যাসেম্বলিটা একটু ভেরি লো লেভেল। সো দেখা গেছে যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ গুলো বেশি ইজি। যত বেশি হায়ার ল্যাঙ্গুয়েজ, তত বেশি ইজিয়ার হিউম্যানদের জন্য কোড করা, এবং ল্যাঙ্গুয়েজটা যত লো লেভেল ততটাই হার্ড সেটাতে কোড করা। বিকজ আপনি যদি 0 and 1 এ কোনো কিছু লিখতে যান, আপনার জন্য বোঝাটা এবং লেখাটা অনেক কষ্টকর হবে এবং সেটাতে ভুল হবেই। সো যত উপরে যাওয়া যায় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, ততটাই ইজি এবং ততটাই ভালো। ওকে, সো এখানে একটা নর্মাল রিপ্রেজেন্টেশন আছে যে এটা একটা সাপোজ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটা কিনা পড়ে আমি বুঝতে পারতেছি ইফ টুডে ইজ হলিডে দেন উই আর গোয়িং টু আ ভ্যাকেশন। সো এটা একটা কাজ করবে যখন কিনা এটা ছুটির দিন হবে, এরকম সামথিং। বাট এটা যে কেউ পড়লে মিনিংফুল বুঝতে পারতেছে যে অ্যাকচুয়ালি কি কাজটা করবে। বাট কম্পিউটারকে যখন সেটা দেওয়া হয়, সেটা অ্যাকচুয়ালি লো লেভেল 0 and 1 হয়। আমি বলছি না যে এই কোডটার পারফেক্ট রিপ্রেজেন্টেশন এই দিস বাইনারি, বাট বোঝানোর জন্য যে যেটাই আমরা লিখি সেটা 0 and 1 এ চলে আসবে, এবং যেটা কম্পিউটার পরে আউটপুট দিতে পারবে বা বুঝতে পারবে। সো এটা অ্যাকচুয়ালি কিভাবে হয় হাই লেভেল টু লো লেভেল, এখানে একটা কনভার্সন অবশ্যই হয়। সো এই কনভার্সনটা হয় ইন্টারপ্রেটার দিয়ে। সো কম্পিউটার ইন্টারপ্রেটার বোঝার জন্য আমরা রিয়েল লাইফের ইন্টারপ্রেটার নিয়ে একটু দেখবো। সো সাপোজ একজন আমেরিকান গাই একজন চাইনিজ গাইকে বলতেছে, হাই, হাউ আর ইউ? সো চাইনিজ গাই ইংলিশ জানে না, ধরে নিচ্ছি জানে না। সো সে জিনিসটা বুঝতে পারতেছে না। সো রিয়েল লাইফে কি হয় এরকম সিচুয়েশনে, যে একজন ইন্টারপ্রেটার আসে, ইন্টারপ্রেটার তাদেরকে বলা হয় যে কিনা দুইটা ভাষাই খুব ভালোভাবে দক্ষতা রাখে বা খুব ভালোভাবে জানে। সো আমেরিকান গাই যখন ইন্টারপ্রেটারকে বললো হাই, হাউ আর ইউ, সে সেটা চাইনিজে ট্রান্সলেট করে চাইনিজ গাইকে বলবে। সো এইভাবে রিয়েল লাইফে জিনিসটা কাজ করে, এবং কম্পিউটারের ক্ষেত্রেও জিনিসটা ঠিক একই রকম। ঠিক আছে, সো আমরা যে কোডটা লিখি ওটাকে বলি সোর্স কোড। ওই কোডটাকে মেশিন ভাষায় নেওয়ার জন্য ইন্টারপ্রেটার বা কম্পাইলার, দুইটা নাম আছে, ইন্টারপ্রেটার আর কম্পাইলার, প্রসেসিং করে। প্রসেসিংটা আমরা মনে করি যে ম্যাজিক ফর নাও। সো প্রসেসিং করে, প্রসেসিং করার পর 0 and 1 মেশিন ভাষার অথবা বাইনারি ভাষার একটা রিপ্রেজেন্টেশন দেয়, যেটা কিনা কম্পিউটার বুঝতে পারে। সো ইন্টারপ্রেটারের ক্ষেত্রে কি হয়, ইন্টারপ্রেটারের ক্ষেত্রে আপনি যে কোডটা লিখেন সেটাকে বলে সোর্স কোড, এবং যে মেশিনে আপনি লিখবেন বা যে মেশিনে ডেভেলপাররা কাজ করে বা যে মেশিনে সোর্স কোডটা লেখা হয় তাকে বলে ডেভেলপমেন্ট মেশিন, এবং যে মেশিনের কোডটা রান করে তাকে বলা হয় প্রোডাকশন মেশিন অথবা ক্লায়েন্ট মেশিন। সো ইন্টারপ্রেটারের ক্ষেত্রে সোর্স কোডটা দিয়ে দিতে হয়, সোর্স কোডটা পাওয়ার পর ইন্টারপ্রেটিং করে সে বাইনারি বা মেশিন করে চলে যায়। এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইউজারের কাছে ইন্টারপ্রেটার থাকতে হবে, এবং ইন্টারপ্রেটারটা তাৎক্ষণিক একটা কম্পাইল করে বা ইন্টারপ্রেট করে আপনাকে মেশিন ভাষাটা দিবে। সো এটা বোঝানোর মানে কি, এটা বোঝানোর কারণ হচ্ছে যে অল ব্রাউজার, ফ্ল্যাশ প্লেয়ার, জেভিএম এটসেট্রা হচ্ছে অ্যাকচুয়ালি ইন্টারপ্রেটার। এবং ব্রাউজার বলতে বোঝায় হচ্ছে গুগল ক্রোম, ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, অপেরা, সাফারি। সো অল ব্রাউজার, আপনি মোবাইল ব্রাউজার গুলোও ইন্টারপ্রেটার। সো এটা যখনই আপনার কোনো কোড পায় সাথে সাথে ওটাকে ইন্টারপ্রেট করে কম্পিউটারকে বোঝায় এবং তারপর আপনি একটা ডিসপ্লে দেখেন। ওকে, আর ইন্টারপ্রেটারের কিছু বৈশিষ্ট্য আছে, কমন বৈশিষ্ট্য, আমি এগুলো এক্সপ্লেইন করতে যাব না। আর এগুলো আপনার তেমন একটা বোঝারও দরকার নেই। এবং ইন্টারপ্রেটার এমন একটা জিনিস না যেটা আপনি ডিজাইন করবেন বা আপনি চুজ করবেন। এটা অ্যাকচুয়ালি আপনি যে ল্যাঙ্গুয়েজে কাজ করবেন সেই ল্যাঙ্গুয়েজের ডেভেলপাররা যখন তৈরি করছে তারা সেটা ফিক্স করছে বা তারা সেটা ডিসাইড করছে। সো এটা প্রি ডিফাইন, এটা আপনার চুজ করার কিছু নেই যে আমি আমার কাজের জন্য আমি ইন্টারপ্রেটার চুজ করব অর কম্পাইলার চুজ করব। যে আপনার জানার জন্য যে অ্যাকচুয়ালি জিনিস কিভাবে কাজ করে। সো ইন্টারপ্রেটারের একটা প্রবলেম হচ্ছে যে আউটপুট ভ্যারি করে, বিশেষ করে ব্রাউজারের ক্ষেত্রে। সো একটা ব্রাউজারে যে আউটপুট আসবে অন্য ব্রাউজারের সেম আউটপুটটা নাও আসতে পারে।
সো এটার জন্য সাধারণত ডেভেলপারদেরকে একটু প্রবলেম ফেস করতে হয়, বাট মডার্ন ডেভেলপমেন্টে এটার অনেক ফিক্সেশন আছে, সেগুলো আমরা দেখব। সো এটা জানার জন্য যে ইন্টারপ্রেটারের আউটপুট ভ্যারি করে, সো আমরা কম্পাইলার দেখি। সো কম্পাইলারে আপনি যে সোর্স কোডটা লিখবেন সেটা ওখানেই ডেভেলপমেন্ট মেশিনে কম্পাইল করতে হয়। কম্পাইল করার পরে আপনি ডিরেক্ট মেশিন কোড অথবা ইএক্সি ফাইল অথবা এক্সিকিউটেবল ফাইল অথবা অ্যাপ্লিকেশন ফাইল পাবেন। যে অ্যাপ্লিকেশন ফাইলটা ইউজারকে দিয়ে দিলে বা বাইনারি ফাইলটা ইউজারকে দিয়ে দিলে ডিরেক্ট ইউজার কোডটা রান করতে পারে এবং আউটপুটটা দেখতে পারে। সো এখানে যেহেতু আমরা কম্পাইলার ইউজ করব না, আমাদের কম্পাইলার নেই, সেহেতু আমি আর এটা নিয়ে বেশি কথা বলবো না। সো এখন আমরা কেস সেন্সিটিভিটি নিয়ে কথা বলবো। সাপোজ আমি হ্যালো কে একটা ফর্মে লিখছি। সো এখানে প্রথম ক্যারেক্টারটা এইচ, যেটা ছোট হাতের, সেটাকে বলে লোয়ার কেস ক্যারেক্টার কম্পিউটারের ক্ষেত্রে। যেগুলো ছোট হাতের ক্যারেক্টার থাকে সেগুলোকে বলে লোয়ার কেস। যেটা আপার কেস থাকে সেটা মানে যেটা বড় হাতের লেখা থাকে সেটাকে বলে হচ্ছে আপার কেস। সো কেস সেন্সিটিভিটি বলতে বোঝায় যে আপনার কেস গুলো, অর্থাৎ আপার কেস লোয়ার কেস সবসময় ম্যাচ করে আসতে হবে। সো এই ক্ষেত্রে এইচ এন্ড এইচ ম্যাচ করতেছে, বাট ইটা কিন্তু ম্যাচ করতেছে না। সো যদি কেস সেন্সিটিভ হয় কোনো ল্যাঙ্গুয়েজ, সেক্ষেত্রে এই দুইটা জিনিস ইকুয়াল হবে না। এবং সেম জিনিসটা এই হ্যালো এবং এই হ্যালোর ক্ষেত্রেও এবং এই হ্যালোর ক্ষেত্রেও, সো কোনোটাই কোনটার সাথে ইকুয়াল হবে না। সো নন কেস সেন্সিটিভ এর ক্ষেত্রে কি হবে? নন কেস সেন্সিটিভ এর ক্ষেত্রে আমার ই অ্যাকচুয়ালি ম্যাটার করে না, ইটা যদি ছোট হাতের হয় বড় হাতের হয় দুইটাই সেম। সো নন কেস সেন্সিটিভ এর ক্ষেত্রে আমার সবগুলোই ইকুয়াল হবে। সো এই জিনিসটা কেন বললাম সেটা হচ্ছে যে HTML সাধারণত নন কেস সেন্সিটিভ। সো যে ট্যাগ গুলো আমরা শিখবো একটু পরেই, সেগুলো নন কেস সেন্সিটিভ, অর্থাৎ আপনি ছোট হাতেরও লিখতে পারেন, বড় হাতেরও লিখতে পারেন, মাঝখানে যে কোনো অক্ষরের মিক্স করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? বাট আমরা একটা প্যাটার্ন ফলো করব যেটা কিনা আপনাদের জন্য পরে ফাইনালি হবে। সো CSS এটা কখনো কখনো কেস সেন্সিটিভ, কখনো কখনো না। সো এটা কখন না সেটা আমরা কাজ করার সময় আরো ডিটেইলে দেখাবো। এবং জাভাস্ক্রিপ্ট কেস সেন্সিটিভ। সো যেহেতু এই তিনটা জিনিস নিয়ে আমরা কাজ করব। তারপর হচ্ছে স্পেস এবং নিউ লাইন অথবা ইন্টারের ব্যাপারটা। সাধারণত মোস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে স্পেস এবং ইন্টার ম্যাটার করে না, বাট কিছু কিছু জায়গায় ম্যাটার করে। সো HTML এর ক্ষেত্রে স্পেস এবং নিউ লাইন দুটাই ম্যাটার করে না। স্পেসের ক্ষেত্রে CSS এর ক্ষেত্রে কখনো ম্যাটার করে, কখনো করে না। নিউ লাইন সাধারণত ম্যাটার করে না। সো জিনিসগুলো আমরা দেখবো যখন আমরা CSS করব, বাট আপনাদেরকে জাস্ট ব্রিফ ধারণা দেওয়ার জন্য। এবং জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রেও সেম, স্পেস এবং নিউ লাইন কোনো ম্যাটার করে না। সো এবার আমরা দেখবো ব্র্যাকেটস এন্ড ক্লোজিং। সো সাপোজ আমার একটা প্রথম ব্র্যাকেট আছে, সো এটাকে প্যারেন্থেসিস বলে। সো প্যারেন্থেসিসে যদি ওটা ওপেনিং থাকে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা যেটাতেই কাজ করেন সেটার একটা এন্ডিং থাকতে হবে, ঠিক আছে? সো সেম জিনিসটা সত্য আপনার সেকেন্ড ব্র্যাকেটের ক্ষেত্রে, থার্ড ব্র্যাকেটের ক্ষেত্রে অথবা অ্যাঙ্গেল ব্র্যাকেটের ক্ষেত্রে, ঠিক আছে? সো আপনি যে ব্র্যাকেটই পান, আপনি যদি একবার শুরু করেন সেটাকে অবশ্যই শেষ করবেন। তা না হলে আপনার প্রোগ্রামে যেরকম ত্রুটি হবে আপনার লেখায়ও ত্রুটি হবে, আপনি যদি গ্রামাটিক্যালি চিন্তা করেন। সো HTML কে সাধারণত মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলে, আমি বলি ট্যাগ বেসড মার্কআপ ল্যাঙ্গুয়েজ। W3C HTML এবং CSS এর স্ট্যান্ডার্ডস ডিফাইন করে। বাট আমরা সিম্পলিসিটির জন্য W3C এর কোনো স্ট্যান্ডার্ড প্রথমে ফলো করব না। যে জিনিসটা আমি প্রথমে বলেছিলাম যে আমরা সিম্পলিসিটির জন্য কিছু জিনিস ভুল শিখবো, বাট আমরা সময়ের সাথে সাথে স্ট্যান্ডার্ড গুলোকে আস্তে আস্তে অ্যাড করব। সো প্রথমে নো রুলস, দেন আস্তে আস্তে আমরা রুল গুলো অ্যাড করব। সো এই পর্যায়ে আমি আবার আমাদের HTML টাকে ফোকাস করতে চাই। সো HTML মানে হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটা কিনা আপনি দেখতে পাচ্ছেন যে HTML এর মধ্যেই আছে হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ কথাটা। সো মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলতেই বোঝায় যে ডিজাইন ফ্রেন্ডলি একটা ল্যাঙ্গুয়েজ যেটাতে আপনি ডিজাইন করতে পারেন, যে কোনো ধরনের ডিজাইন করতে পারেন। সো CSS মানে হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিটস এন্ড আমি সবসময় যখন একটা ইন্টারভিউ নেই বা কোশ্চেন করি, আমি এসটা দেখি কেউ মিস করে কিনা, স্টাইল শিটস এর এস, বিকজ এসটা খুব ইম্পর্টেন্ট না, বাট আমি দেখি যে মানে সে কতটা অবজার্ভ করতে পারে জিনিসগুলো। সো যদি আপনি কারো কাছে ইন্টারভিউ দেন, সো ডোন্ট মিস দ্য এস। এস ইম্পর্টেন্ট না, বাট আবার অন্য সেন্সে খুবই ইম্পর্টেন্ট।
সো এইচটিএমএল এবং সিএসএস কে বলা হয় নট এক্সাক্ট সায়েন্স। সো এক্সাক্ট সায়েন্স কথাটা কি? এক্সাক্ট সায়েন্স মানে হচ্ছে যে আপনি যদি কিছু কাজ করেন, সাপোজ স্টেপ 1 এন্ড স্টেপ 2, স্টেপ 1 এন্ড স্টেপ 2 এর জন্য অলওয়েজ স্টেপ 1 যদি একটা বেসিক কোনো কাজ হয়, সাপোজ যদি আমি মানে রিয়েল লাইফের পার্সোনাল লাইফের কথা বলি, সাপোজ ধরেন আপনার ভাত খাওয়া বা ভাত খাওয়ার ক্ষেত্রে আমি বলি যে আপনি ভাত যেভাবে খান একভাবে, এটা আপনার যদি তরকারি যদি সেম থাকে, যদি ডাল থাকে, সো আপনি ভাত সবসময় একইভাবে খাবেন, ঠিক আছে? ভাতটা আপনার খাওয়াটা চেঞ্জ হবে না কখনোই। সো এটাকে আমরা বলতে পারি এক্সাক্ট সায়েন্স। সো এক্সাক্ট সায়েন্স না যে জিনিসগুলো, সেটা হচ্ছে যে আপনি ভাত প্রতিদিন ডাল দিয়ে খাচ্ছেন, বাট খাওয়াটা চেঞ্জ হচ্ছে কোনো কারণে, খাওয়ার প্যাটার্নটা চেঞ্জ হচ্ছে বা আপনাকে কোনো সমস্যা ফেস করতে হচ্ছে, যদিও এর আগে আপনি সেম জিনিসটার জন্য তেমন কোনো প্রবলেম ফেস করতে হয়নি। সো এটাকে আরো সিম্পলেস্ট ওয়েতে বলা যায় যে যে কাজগুলো একইভাবে করার ফলে রেজাল্ট সবসময় সেম থাকে, তাকে বলা হচ্ছে এক্সাক্ট সায়েন্স। আর যে কাজগুলো করার পরে রেজাল্ট সেম থাকে না, অর্থাৎ একই রকম কাজ করতেছি বাট আমার রেজাল্ট মাঝে মাঝে চেঞ্জ হচ্ছে, ডিফারেন্ট হচ্ছে, সেটাকে বলে নট এক্সাক্ট সায়েন্স। সো এইচটিএমএল বা রুল গুলো ফলো করে আসতেছি আমি, বাট এক্সাক্ট রেজাল্টটা পাচ্ছি না, সো এটাকে বলে নট এক্সাক্ট সায়েন্স। সো এইচটিএমএল এবং সিএসএস নট এক্সাক্ট সায়েন্স, এবং যেটা কিনা আমি এর আগেও বলেছি যে এটা ইন্টারপ্রেটার বেস এবং ইন্টারপ্রেটারের জন্য আউটপুট ভ্যারি করে, আর সেটার ফিক্সেশন আছে, ফিক্সেশন গুলো আমরা দেখবো, বাট মডার্ন যুগে সাধারণত এটা অনেকটাই চলে গেছে এখন অনেকটা এক্সাক্ট সায়েন্সের মতো, বাট স্টিল নট এক্সাক্ট সায়েন্স। সো মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এখন আমরা মার্কআপ ল্যাঙ্গুয়েজ দেখবো। সো মার্কআপ ল্যাঙ্গুয়েজ এইচটিএমএল, এটাতে ট্যাগ বেস আমি ফার্স্টে বলছি। সো যে কোনো জিনিস আপনি লিখেন ওটা ট্যাগ দিয়ে লিখতে হয়। সো যে ফার্স্ট যে জিনিসটা লিখি টোটাল অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে যে জিনিসটাই আপনি লেখেন সেটাকে বলি ট্যাগ। সো আমি যদি এইচটিএমএল নামে একটা ট্যাগ তৈরি করি, ফার্স্ট জিনিসটি পোর্শনটাকে আমরা বলি হচ্ছে ওপেনিং ট্যাগ, এবং পরবর্তীতে সেটার একটা ইয়া থাকে ক্লোজিং ট্যাগ। সো অ্যাঙ্গেল ব্র্যাকেটের ক্ষেত্রে আমরা দেখেছি যে অ্যাঙ্গেল ব্র্যাকেট শুরু করলে শেষ করতে হবে, বাট ট্যাগের ক্ষেত্রে হচ্ছে যদি আমরা একটা ট্যাগ শুরু হয় সেটাকে আবার শেষ করতে হবে। সো একটু ডিফারেন্ট ট্যাগের ক্ষেত্রে। সো এখন এইচটিএমএল এর জায়গায় যদি আমার যে কোনো ট্যাগ নেম হয়, আমি জাস্ট লিখলাম ট্যাগ নেম। সো এটা ওপেনিং এবং এটা ক্লোজিং। ওকে, সো দিস ফরওয়ার্ড স্ল্যাশটা দিয়ে সাধারণত ক্লোজিং করানো হয়, ক্লোজিং সিনট্যাক্স, এটাকে আমরা আবার বলি ক্লোজিং সিনট্যাক্স। সো যদি আমি ট্যাগ নেমটা এক্স দিয়ে রিপ্লেস করি, এক্স হলো, সো মাঝখানে যে জিনিসটা লিখবো সেটাকে বলা হচ্ছে কন্টেন্ট। ওকে, সো অ্যাট্রিবিউট, ট্যাগের সাধারণত কিছু বৈশিষ্ট্য থাকে বা প্রপার্টিজ থাকে, ওই প্রপার্টিজ গুলোকে বলে অ্যাট্রিবিউটস। সো আমরা দেখি কিভাবে সাধারণত অ্যাট্রিবিউটস ডিফাইন করে। সো একটা ট্যাগ লেখার পরে যে ফাঁকা জায়গা থাকে, ওই ফাঁকা জায়গায় যা লেখা হয় তাকে সাধারণত অ্যাট্রিবিউট বলা হয়। ওকে, সো একটা সিম্পল অ্যাট্রিবিউটের ক্ষেত্রে অ্যাট্রিবিউটের নামটা হবে ফার্স্টে, দেন একটা ইকুয়াল, দেন অ্যাট্রিবিউটের ভ্যালু। ঠিক আছে, সো এইচটিএমএল এর ক্ষেত্রে এখানে ফার্স্ট কোটেশন, সিঙ্গেল কোটেশন হতে পারে অথবা ডাবল কোটেশন হতে পারে, দুটাই কাজ করে, বাট আপনি যেটা ইউজ করবেন সেটা কনসিস্টেন্ট থাকতে হবে। সো এখানে একটা স্পেস খেয়াল রাখতে হবে, স্পেস না দিয়ে জাস্ট অ্যাট্রিবিউটটা লিখলে সেটা কাজ করবে না। সো আমার যদি মাল্টিপল অ্যাট্রিবিউট হয় সেক্ষেত্রে আমি তাদের মধ্যে জাস্ট একটা স্পেস দিব। সো আমার যদি আরো আরেকটা হয় তারপর স্পেস দিয়ে আমি আরেকটা লিখবো, একই প্যাটার্ন, সিম্পল। আমি যদি আবার চাই, খুবই সিম্পল। সো কন্টেন্ট, আমরা এখন কিছু ট্যাগ দেখব এবং খুবই কম সময়ের মধ্যে দেখব। যে ট্যাগ গুলো দেখবো এগুলো সাধারণত আমাদের সবগুলা কাজে ইউজ হবে, এবং আমরা ডিরেক্ট অ্যাপ্রোচ দেখবো ব্রাউজারে। সো ডিফ ট্যাগের ডিসপ্লে সাধারণত ব্লক। সো ব্লক ডিসপ্লে বলতে বোঝায় এইচটিএমএল সিএসএস এ যে আপনার ওই জিনিসটা তার নিজের স্পেসটা নিবে এবং তারপরে যে এলিমেন্টটা থাকবে সেটাকে সে তার নিচে দিয়ে দিবে, এটা বলতেই বোঝায় ব্লক। সো ব্লকটা আমরা একটু এক্সাম্পলে দেখি। সো ডিভ বলতে বোঝায় সাধারণত ডিভিশন অথবা গ্রুপ অফ এলিমেন্টস কে একসাথে করা। ওকে, সো আমরা সিম্পলিসিটির জন্য হয়তোবা এটা নিয়েই মোস্টলি কাজ করব, বাট এছাড়াও আমরা আরো কিছু ট্যাগ দেখবো।
সো আমরা ব্রাউজারে এখন এক্সাম্পল দেখব। আমি এখানে W3 স্কুলে আছি এবং এখান থেকে যে কোনো একটা টিউটোরিয়াল আপনি যদি যান, আপনি গেলে এখানে দেখতে পারবেন যে ট্রাই ইট ইয়োরসেলফ। সো এটাতে ক্লিক করলে এখানে একটা কোডের উইন্ডো থাকবে, সোর্স কোড লেখার, আর একটা রেজাল্টের উইন্ডো থাকবে। সো এই সেশনের জন্য, ফার্স্ট সেশনটার জন্য আমরা ব্রাউজারেই আউটপুট দেখবো এবং ব্রাউজারেই লিখবো, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। প্রথমে আমরা সব মুছে ফেলি, আমরা যে কোনো একটা জিনিস লিখি ব্রাউজারে। সো প্রোগ্রামিং এর বা ল্যাঙ্গুয়েজ শেখার একটা কনভেনশন আছে, সেটাকে আমরা বলি হ্যালো ওয়ার্ল্ড। সো আমরা ফার্স্টে হ্যালো ওয়ার্ল্ড ডিসপ্লে করি, হ্যালো ওয়ার্ল্ড আসলো। সো আমি যদি এখন আবার ইন্টার দিয়ে যদি হ্যালো ওয়ার্ল্ড লিখি, হ্যালো ওয়ার্ল্ড একই লাইনে আছে। সো একই লাইনে কেন আছে? কেননা এটা স্পেসের কনসেপ্টের উপরে আছে, যে স্পেস আপনি যতই দেন অ্যাকচুয়ালি, বা ইন্টার যতই দেন, সেটা অ্যাকচুয়ালি ব্রাউজার বুঝতে পারে না বা সেটা ইগনোর করে একের বেশি স্পেস। সো একটা স্পেস সে গ্রহণ করে, বাট একের বেশি স্পেস সে ইগনোর করে, এবং যখন আপনি একটা ইন্টার দেন, সেটা অ্যাকচুয়ালি তার কোনো কাজে আসে না, যেহেতু এটা আপনার সোর্স কোড। সো অ্যাকচুয়ালি আমি যদি এখন একটা ডিফ ট্যাগ তৈরি করি এখানে, যেটা কিনা আমি বললাম যে ডিফ ট্যাগ সাধারণত একটা ব্লক এলিমেন্ট। সো ব্লক এলিমেন্ট যেটা করবে, যে তারপরে যে জিনিসটাই থাকবে সেটাকে নেক্সট লাইনে দিয়ে দিবে। অর্থাৎ আমি যদি এখন জিনিসটা এক লাইনে রেখেও সাবমিট দেই, সো আমার এটা নেক্সট লাইনে চলে গেছে। নেক্সট লাইনে কেন চলে গেল? কেননা ডিফটা ব্লক এলিমেন্ট, সেটা নিজের জায়গা হাইট উইথ নিল, নেওয়ার পরে যে এলিমেন্টটাই পেলো নিচে, সেটাকে নিচে দিয়ে দিল। এভাবে হচ্ছে ডিফ কাজ করে। আচ্ছা, এখন আমি যদি ডিভের ভিতরে আবার এটা দেই, স্পেস দেই, এক লাইনে চলে আসবে। আমি যদি এখানে আবার ইন্টার দেই, যাবে না। আবার ইন্টার দেই, যাবে না। এখন যদি আমি এখানে আরো স্পেস দেই, কোনো চেঞ্জ হবে না। সো স্পেস ইন্টার কোনো ম্যাটার করে না, আমার ট্যাগের উপরে ডিপেন্ড করে সেই জিনিসটা। ওকে, সো আমরা স্লাইডে চলে যাই। সো এ ট্যাগ বিহেভ করে ইনলাইন। এতক্ষণ পর্যন্ত আমরা ব্লক দেখেছি, এবার আমরা দেখবো যে ইনলাইন কিভাবে বিহেভ করে। সো একে বলা হয় হচ্ছে অ্যাঙ্কার ট্যাগ। এটা অনেকটা শিপের অ্যাঙ্কারের সাথে তুলনা করা হয়। সো শিপের অ্যাঙ্কার কি হয়, যে শিপটাকে থামানোর জন্য অ্যাঙ্কার ব্যবহার করা হয়, বা অ্যাঙ্কার দিয়ে সাধারণত কোনো একটা স্টপ পয়েন্টে পৌঁছায় তারা, কোনো একটা পাড়ে গিয়ে পৌঁছায়। সো অ্যাঙ্কার পয়েন্টটাও ঠিক এরকম, যে আপনি যদি কোনো একটা জায়গা থেকে কোনো একটা ডিরেকশনে বা কোন পেজের কোনো একটা জায়গায় যেতে চান, সেজন্য আপনি এ ট্যাগ ব্যবহার করতে পারেন বা অ্যাঙ্কার ট্যাগ ব্যবহার করতে পারেন। আর একটা খুবই কমন ইউজ হচ্ছে এ ট্যাগে, সেটা হচ্ছে হাইপার লিঙ্ক অথবা লিঙ্ক। সো আপনি ওয়েবে যত নীল রঙের লিঙ্ক দেখেন বা যত কালারের লিঙ্ক দেখেন, যত লিঙ্ক দেখেন, সব অ্যাকচুয়ালি এ ট্যাগ দিয়ে ক্রিয়েট করা। সো এ ট্যাগটা আমরা এখন দেখব। সো আমি ব্রাউজারে আছি, এখন আমি যদি একটা এ ট্যাগ লিখি, সাপোজ এই জিনিসগুলো মুছে দেই আপাতত। সাপোজ হ্যালো ওয়ার্ল্ড, আমি যদি আউটপুট দেই, জিনিসটা সেম লাইনে থাকবে। কেন সেম লাইনে আছে? বিকজ ইনলাইন ডিসপ্লে। ইনলাইনের গুলো সাধারণত একই লাইনে থাকবে, বাট কিছু এক্সেপশনাল কেস আছে যেটা কিনা আমরা একটু পরেই দেখব। সো এর বিহেভিয়ার ইনলাইন এলিমেন্ট গুলোকে আপনি ডিরেক্টলি হাইট ওয়াইট দিতে পারবেন না, এটাকে আপনাকে ফার্স্টে ব্লক এলিমেন্টে চেঞ্জ করতে হবে, দেন আপনাকে হাইট ওয়েট দিতে হবে। সো আমি যদি এর কোনো হাইট ওয়েট দিতে চাই, আমি সেটা পারবো না। সো এগুলো আমরা সিএসএস সেকশনে দেখবো, বাট জাস্ট আপাতত ধারণা দেওয়ার জন্য আমি যদি আরেকটা ইন্টার দিয়ে ওয়ার্ড লিখি, তাহলে কোনো ডিফারেন্স আসবে না, যেটা কিনা আপনি আগে দেখিয়েছি আমি। এখন যদি আমি হ্যালোটাকে কোনো লিঙ্কে পরিণত করতে চাই, আমি এখানে অ্যাট্রিবিউট দিতে পারি। সো এর কিছু অ্যাট্রিবিউট আছে, আমরা সবগুলো অ্যাট্রিবিউট দেখবো না, জাস্ট href অ্যাট্রিবিউটটা দেখবো, href। সো হাইপারলিংক রেফারেন্স যেটাকে বলে। সো এখানে একটা লিংক দিতে হয়। সো আমি যদি এখানে বলি http
google.com আমি যদি এখন সাবমিট দেই আমি দেখতে পাচ্ছি এখানে একটা নীল লিংক চলে আসছে। সো এখানে আমি যেটাই লিখবো সেটা হচ্ছে আমার ডিসপ্লেতে থাকবে কন্টেন্ট, এবং যে লিংকটা দিব সে হচ্ছে লিংকটা আমার সেই লিংকে চলে যাবে। সো আমি যদি এটা ক্লিক করি আমার এখানে google.com চলে যাবে। সো এরকম সিম্পল এটা একটা কাজ। সো স্প্যান ট্যাগও ইনলাইনে থাকে এর মতোই, এবং স্প্যান ট্যাগ কোনো ভিজিবল কোনো ডিফারেন্স নেই এই ট্যাগের মতোই। সাধারণত এটা ইউজ করা হয় জাভাস্ক্রিপ্টে কোনো ডিজাইন ম্যানিপুলেট করার জন্য অথবা সিএসএস দিয়ে কোনো ডিজাইন ম্যানিপুলেট করার জন্য। সো স্প্যানটা খুবই হেল্পফুল যখন ইনলাইনে আমরা কোনো টেক্সটের কোনো কালার চেঞ্জ করতে চাই, বা যদি আমরা ওয়েবসাইটে কোনো হাইলাইটিং করতে চাই কোনো টেক্সট, সেটার জন্য স্প্যান খুবই ইউজফুল। সেগুলো আমরা সবই দেখব। সো এ এন্ড স্প্যান এই সেকশনের মধ্যে ভাঙে না, একই লাইনে থাকে, বাট বাকিগুলো ভাঙে এই সেকশনের জন্য। ওকে, সো আননোন ট্যাগটা কি অ্যাকচুয়ালি? আপনি যে কোনো ট্যাগে এক্স ওয়াই জেড যেগুলা ডেফিনেশনে নাই, সো ডেফিনেশনে আছে কি নাই সেটা আপনি জানবেন কিভাবে? অ্যাকচুয়ালি আপনার আইডিই সেটা বলে দিবে আপনাকে, এবং আপনি যদি আরো জানতে চান আপনি W3 স্কুল থেকে জানতে পারেন, W3C থেকে জানতে পারেন, বাট সবগুলো অ্যাকচুয়ালি জানার দরকার নেই। আপনি যদি এক্স ওয়াই জেড যে কোনো কিছু লেখেন আপনি জানেন যেগুলো যে আননোন। সো আননোন ট্যাগের বিহেভিয়ারটা কেমন হবে? সাধারণত আননোন ট্যাগটা ইনলাইন ডিসপ্লে করে এবং ডেসক্রিপশন অ্যাকচুয়ালি আনপ্রেডিক্টেবল আপনি কি করছেন। সো আমরা একটু দেখি আননোন ট্যাগের এক্সাম্পল। আচ্ছা, এখানে যদি আমি এখন এর পরিবর্তে এক্স দেই, অ্যাট্রিবিউট মুছে দেই, কারণ আননোন ট্যাগের অ্যাট্রিবিউট কি হবে তা আমরা জানি না। যদি কোনো কিছু লিখি সেটা অ্যাকচুয়ালি কোনো কিছু ডিসপ্লে করবে না। সো এগেন এটা এ ট্যাগের মতোই বিহেভ করবে। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমি যে টেক্সটটাই লিখি সেটা কিন্তু শো করবে, বাট আমি যদি কোনো ট্যাগ লিখি সেটা কিন্তু কখনোই শো করবে না। সো আমি যে y/y এরকম ট্যাগ লিখলাম, এটা কিন্তু কখনোই আউটপুটে আসবে না। ঠিক আছে, সো এই জিনিসটা ইম্পর্টেন্ট। সো আমরা যদি এরকম কখনো শো করতে চাই সেটা কিভাবে করব সেগুলো আমরা পরের লেসনে দেখবো। এরকম কখনো ডিসপ্লে করতে চাই, বাট নরমালি যদি কোনো ট্যাগের মতো কোনো রিপ্রেজেন্টেশন লিখি সেটা কখনোই ব্রাউজারে আউটপুট আসবে না। ওকে, সো আমরা আবার স্লাইডে চলে যাই। বডি ট্যাগ ডিসপ্লে আননোন, আমি জানি না, বাট ডিসপ্লে কি হবে আপনি গুগল করে দেখে নিতে পারেন। বডিটা সাধারণত ডিফাইন করা হয় যে বডির কন্টেন্ট শো করানোর জন্য। ফুল HTML এর যে কন্টেন্ট গুলো থাকবে সেগুলো সাধারণত বডি ট্যাগের ভিতরে শো করানো হয় বা লেখা হয়। ওকে, সো ডিসপ্লে যত কন্টেন্ট আছে সব থাকবে হচ্ছে বডি। এটা হচ্ছে কমন সেন্স বা ইন সিম্পলেস্ট ওয়ার্ড ডেফিনেশন। সো আর্টিকেল সাধারণত ব্লকের মতো ডিসপ্লে করে, অনেকটা ডিভের মতো। ব্লক শুনলেই আপনি মনে করবেন অনেকটা ডিভের মতো ডিসপ্লে করে। সো এটা সাধারণত প্যারাগ্রাফের একটা অংশ বা ব্লগ পোস্ট অথবা কমেন্টস পোস্ট করার জন্য ইউজ করা হয়। এটা নিয়ে অনেক ডিবেট আছে, বাট আমরা আপাতত এত ডিবেটে যাব না, ইয়াতে যাব না। এটা আপাতত জানার জন্য যে সেকশন, ডিভ, ব্লগ এগুলো সাধারণত একই রকম কাজ করে, বাট আর্টিকেলের জায়গাটা হচ্ছে যখন আপনার কোনো ব্লগ পোস্ট হবে বা কমেন্টস হবে এরকম জায়গায় আপনি ইউজ করতে পারেন, বাট এসব জায়গায় আপনি সেকশনও ইউজ করতে পারেন, এগুলো নিয়েও ডিবেট আছে। সো এত ডিটেলসে যাব না, আমরা নেক্সট টপিকে চলে যাই। সো H1 থেকে H6 পর্যন্ত ট্যাগ গুলোকে বলে হচ্ছে হেডার ট্যাগ, হেডিং ট্যাগ, এবং এটা খুবই ইম্পর্টেন্ট। এটা আপনার ওয়েবসাইটের সার্চ ইঞ্জিনকে ফ্রেন্ডলি করে, এবং H1 মানে হচ্ছে আপনার প্রায়োরিটি সবচেয়ে বেশি, এবং H6 মানে প্রায়োরিটি আরেকটু কম, এবং আপনার পেজের যে কোনো ট্যাগের চেয়ে সার্চ ইঞ্জিনের জন্য H1 থেকে H6 এর প্রায়োরিটি সবচেয়ে বেশি। সো আপনি H1 এর মধ্যে যদি কোনো কিছু লেখেন সেটার প্রায়োরিটি সার্চ ইঞ্জিন অনেক বেশি দিবে যে কোনো একটা স্প্যান ট্যাগ অথবা যে কোনো একটা ডিভ ট্যাগের তুলনায় বা প্যারাগ্রাফ ট্যাগের তুলনায়। প্যারাগ্রাফের মধ্যে আপনি অনেক কন্টেন্ট লিখতে পারেন, বাট ওই টেক্সট গুলোর প্রায়োরিটির চেয়ে আপনি H1 এর মধ্যে যা লিখবেন সেটার প্রায়োরিটি অনেক বেশি হবে। সেটা সাধারণত ব্লক হিসেবে ডিসপ্লে করে ডিভের মতো, এবং এটা সাধারণত ইউজ করা হয় কোনো টাইটেল অথবা কোনো থ্রেড অথবা মিনিংফুল কোনো কিছুর জন্য আপনি চিন্তা করতে পারেন। সো আমরা H1 থেকে H6 পর্যন্ত এখন দেখি। আমি ব্রাউজারে আছি, সো hello world H1,
h1, আচ্ছা এটাকে আমি করছি h2, যত h1 থেকে নিচের দিকে যাবে তত ট্যাগের ডিসপ্লে সাইজ ডিফল্ট অনুযায়ী চেঞ্জ হবে, ডিফল্ট বাই ডিফল্ট। বাট আপনি চাইলে যে কোনো ফন্ট সাইজ, যে কোনো কালার, যেরকম ইচ্ছা সেভাবে ডিসপ্লে করতে পারেন, সেগুলো আমরা পরে দেখবো। বাট আপাতত জানার জন্য জাস্ট কি হতে পারে। সো 3, 4, 5, আমি সাবমিট দেই, দেখতে পাচ্ছেন যে h1 এর আউটপুটটা সবচেয়ে বড় হয়ে সাধারণত শো করে এবং তাদের মাঝখানে একটু গ্যাপ থাকে, যেমন পি ট্যাগের মতো আমি আগে দেখিয়েছি। এটা যদি আমি কোনো গ্যাপ না রাখি আউটপুট সেম থাকবে, আউটপুট সেম থাকবে। সো এইভাবে সাধারণত h1 ট্যাগ গুলো ইউজ করা হয়। সো আমরা স্লাইডে চলে যাই। সো HTML ট্যাগ, এটা দিয়ে সাধারণত HTML পেজটাকে ডিফাইন করা হয়। সো যে কোনো একটা ডকুমেন্টকে HTML হিসেবে ডিফাইন করা হচ্ছে HTML ট্যাগ। সো এগুলো নিয়ে আমরা পরে দেখব। সো এখানে আননোন ট্যাগ সেম লাইনে থাকে। সো আরো দুইটা ট্যাগ দেখবো আমরা। সো একটা হচ্ছে যে UL অথবা OL, এই দুইটা কি লিস্ট রিপ্রেজেন্ট করার জন্য ব্যবহার করা হয়। UL মানে হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট এবং OL মানে হচ্ছে যে অর্ডার্ড লিস্ট। সো আপনি যখন 1, 2, 3, 4 নাম্বার সিকোয়েন্স অনুযায়ী শো করতে চান আপনি OL ইউজ করবেন, যখন আপনি নাম্বার চান না তখন সেটাকে UL দিয়ে শো করবেন, আনঅর্ডার্ড লিস্ট। সো UL শো হয় হচ্ছে ব্লক আকারে, রিপ্রেজেন্টস লিস্ট। সো এটা কিভাবে হয়, কেন হয়, এখন আমরা দেখবো ব্রাউজারে। সো এখন আমি ব্রাউজারে আছি, আমি সাপোজ লিখলাম যে আইটেম 1, আইটেম 2, আইটেম 3, আইটেম 4, আইটেম 5 সাপোজ। তো এটাকে যদি আমি এখন সাবমিট দেই, সবগুলো একই লাইনে শো করবে, কারণ আমি প্রথমেই বলেছি যে স্পেস ডাজন্ট ম্যাটার। তো এটাকে করার জন্য আমি এখন কিভাবে করতে পারি, আমি হয়তো ডিভ ইউজ করতে পারি, যেহেতু আমরা ডিভ শিখেছি এই পর্যন্ত, অথবা পি ইউজ করতে পারি, বোথ কেসে। আমি যদি এখন সাবমিট দেই, সবগুলো লাইন বাই লাইন শো করবে। বাট এটা অ্যাকচুয়ালি কোনো গুড ওয়ে না আইটেম বা লিস্ট শো করার জন্য। সো এর জন্য যেটা করা হয় যে আনঅর্ডার্ড লিস্ট শো ইউজ করা হয়। সো আনঅর্ডার্ড লিস্টে কিভাবে ইউজ করা হয়, যে ফার্স্টে ডিফাইন করা হয় UL ট্যাগ, এবং UL ট্যাগটাকে ক্লোজ করতে হয়, ইউজ করলাম, যেটা কিনা সব ট্যাগকেই করতে হয়। সো এর ভিতরে যা থাকে সেটা অ্যাকচুয়ালি আইটেম। বাট আমি যদি জাস্ট আইটেম 1 জাস্ট দুটো দিয়েই দেখি তাহলে বোঝা যাবে, বা 3টা আইটেম 3 লিখি, এটা অ্যাকচুয়ালি একই রকম ভাবেই ডিসপ্লে করবে, আলাদা আসবে না। বাট এটা শো করার ওয়ে হচ্ছে যে এটার সাথে আবার LI ট্যাগ ইউজ করতে হয়। LI বলতে বলে লিস্ট আইটেম। সো আমি যদি সাবমিট দেই, সবগুলো যে বুলেট পয়েন্টস আকারে শো করবে। সো হয়তোবা মনে হতে পারে যে ফার্স্ট ওয়েটাই বেটার ছিল। সো ফার্স্ট ওয়েটাতে আমাকে কোড আরো কম লিখতে হচ্ছিল, বাট কোন লিস্ট রিপ্রেজেন্ট করার জন্য এটা হচ্ছে মোর লজিক্যাল ওয়ে। সো এটাই ইউজ করা উচিত। সো আপনি চাইলে ডিভ দিয়ে ওভাবে শো করতে পারেন, বাট ওখানে ওভাবে শো করলে সাধারণত লজিক্যাল রিপ্রেজেন্টেশন হয় না, এবং এভাবে UL দিয়ে আইটেম শো করলে এটার সাথে অনেক ম্যানিপুলেশন করা অনেক ইজি হয় ইন ফিউচার, যেগুলো আমরা দেখবো। বাট এইগুলো যদি আমরা আস্তে আস্তে ডিভ দিয়ে ওভাবে শো করতাম প্রথম ওয়েতে, সো ওই জিনিসটা অতটা বেশি মানে ইফেক্টিভ হতো না যখন আমরা কিনা CSS ইউজ করব, বা যখন আমরা ওটাকে ডিজাইন ফ্রেন্ডলি কোনো কাজ করার চেষ্টা করব। করা পসিবল, বাট UL টা বেটার, অথবা অর্ডার লিস্টটা বেটার। সো আমরা এখানে UL এর পরিবর্তে OL বসাই দেখি কি হবে। অর্ডার লিস্ট নাম্বার শো করবে। ওকে, সো আমরা স্লাইড, সো সাইড অফ ব্লক হিসেবে শো করে। এটা সাধারণত সাইডটা ইউজ করা হয় যখন কিনা আপনার কন্টেন্ট থাকবে
মাঝখানে, এবং কন্টেন্টের লেফটে অর রাইট পোর্শনে আপনি যদি কোনো কিছু রাখতে চান তখন ওটাকে অ্যাসাইড ট্যাগ দিয়ে ইউজ করা হয়। এটার বিহেভিয়ারও ডিভের মতো। সো ইন ওল্ড ডেজ আমরা খালি ডিভ ট্যাগ দিয়ে এগুলো করে ফেলতাম। সো ইন মডার্ন রিপ্রেজেন্টেশন অ্যাসাইড ইউজ করা হয়, সেকশন ইউজ করা হয়, আর্টিকেল ইউজ করা হয়, যেটা বেশি লজিক্যাল। ওকে, বাট ইউএল আগে থেকেই ছিল। আর এগুলো ইউজ যত লজিক্যাল ওয়েতে করা যায় তত আপনার W3C স্ট্যান্ডার্ডটা তত ফলো করবে। যদিও আমরা ফার্স্টের দিকে স্ট্যান্ডার্ড না ফলো করার চেষ্টা করব, বাট জিনিসগুলো যতটা আপনি লজিক্যাল ওয়েতে করবেন ততটাই বেটার হবে। ওকে, সো কমেন্টস। সো সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই কমেন্টস থাকে, এবং কমেন্টস সাধারণত কম্পাইল হয় না, যেটা কিনা আমি প্রথমে বলছি যে কম্পাইল হলে ওটা 0 and 1 কোডে চলে যায়, যেটা কিনা কম্পিউটার বুঝতে পারে। সো কমেন্টস আপনি যেটা লিখেন সেটা অ্যাকচুয়ালি কম্পাইল হয় না, সেটা প্রোগ্রাম বুঝতে পারে না, কম্পিউটারও বুঝতে পারে না, সেটা শুধু আপনার জন্য বা ডেভেলপারের জন্য লেখা হয়। সো এটা লেখার কারণ হচ্ছে যে আপনি পরবর্তীতে আপনার কোডটা দেখলে যাতে বুঝতে পারেন যে আপনি অ্যাকচুয়ালি কি করতে চাচ্ছিলেন। সো প্রথমে তো যারা নিউবি, নতুন শেখে, তাদের কাছে এটা মনে হয় খুবই একটা হ্যাসেল বা খুবই একটা প্রবলেমেটিক জিনিস, কিন্তু তারাই পরে ফেস করে যে আসলে আমি যদি কমেন্টস লিখে আসতাম তাহলে আমার জন্যই বোঝাটা আরো ইজি হতো পরবর্তী সময়ে। সো আপনি যখন প্রথম লিখবেন আপনি হয়তো এটা ফিল করবেন না কমেন্টসের গুরুত্ব, বাট আপনি যখন কয়েকদিন কাজ করতে গিয়ে হোঁচট খাবেন বা আপনার দেখবেন যে আপনার নিজের জিনিস বুঝতে আপনার অনেক সময় লাগছে, তখন আপনার মনে হবে যে কমেন্টস এর ইম্পর্টেন্সটা কি। কমেন্টস এর ইম্পর্টেন্স অনেক, এবং সাধারণত সব ল্যাঙ্গুয়েজেই কমেন্টস আছে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজেও কমেন্টস আছে। সো কমেন্টস এর গুরুত্ব খুবই বেশি। সো HTML এ কমেন্ট সাপোর্ট করে, এটার প্যাটার্নটা অনেকটা এরকম যে এটাকে বলি হচ্ছে কমেন্টস স্টার্টিং সিনট্যাক্স, এবং এটা হচ্ছে ক্লোজিং সিনট্যাক্স বা এন্ডিং সিনট্যাক্স। সো এর মাঝখানে আপনি যা লিখবেন সেটা হচ্ছে আপনার কমেন্টস, সেটা আপনি খালি দেখতে পারবেন, সেটা ব্রাউজার বুঝবে না, বাট অন্য কেউ যদি আপনার কোড দেখে সেও আসলে কমেন্টসটা দেখে কোনো কিছু বুঝতে পারবে যে আপনি অ্যাকচুয়ালি কি করার চেষ্টা করছিলেন। CSS ও কমেন্ট সাপোর্ট করে। সো CSS এর প্যাটার্নটা অনেকটা এরকম, স্টার্টিং এন্ডিং। জাভাস্ক্রিপ্টও করে, জাভাস্ক্রিপ্ট এটা CSS এর মতোই অনেকটা মাল্টি লাইন লেখার জন্য। সো জাভাস্ক্রিপ্ট আরেকটা প্যাটার্ন সাপোর্ট করে, সেটা হচ্ছে সিঙ্গেল লাইন। সিঙ্গেল লাইনের স্টার্টিং হচ্ছে এটা এবং এন্ডিং হচ্ছে ইন্টার। সো আপনি সিঙ্গেল লাইন হচ্ছে যে আপনি যখন এই লাইনটা শেষ করে নেক্সট লাইনে আসবেন সেটার কমেন্টস থাকবে না, সেটা কোড হয়ে যাবে। ওকে, সো এখন আমরা সেলফ ক্লোজিং ট্যাগস নিয়ে কথা বলবো। সেলফ ক্লোজিং ট্যাগ সাধারণত একা একাই শেষ হয়ে যায়। এই পার্টটুকু হচ্ছে সেলফ ক্লোজ পার্ট, ফরওয়ার্ড স্ল্যাশ এন্ড অ্যাঙ্গেল ব্র্যাকেট। মডার্ন স্পেকে, মডার্ন স্পেক না, এর মাঝখানে একটা স্পেস থাকে। সো মডার্ন স্পেকে যেটা বলা হয় বা মডার্ন স্পেসিফিকেশনে যেটা বলা হয় যে আপনি ওই স্ল্যাশ এন্ড স্পেস না ইউজ করলেও হবে, ঠিক আছে। সো এটা একটা W3C লেটেস্ট স্ট্যান্ডার্ড ফর HTML5। সো এটা করলে যেটা হয় যে কনফিউশন তৈরি হয়, আমি যেটা দেখেছি। এটা যদিও মানে অ্যাঙ্গেল ব্র্যাকেটটা মানে ফরওয়ার্ড স্ল্যাশ এন্ড স্পেস যদি অপশনাল, বাট এটা না দিলে যেটা হয় যে কনফিউশন হয়, কিছু ট্যাগ আপনাকে ক্লোজ করতেই হবে। সো আপনি কনফিউজ হয়ে যাবেন যে এটা কি সেলফ ক্লোজিং ট্যাগ নাকি নর্মাল ট্যাগ। সো এবং যেটা দেখা যায় যে মোস্ট অফ দ্য IDE অথবা কোড এডিটরের ক্ষেত্রে আপনি যদি এই প্যাটার্নটা ফলো করেন, আপনার জন্য কোড সিনট্যাক্স হাইলাইটিং খুব ইজি হয়ে যায়। সো অনেকগুলোতে এটাও সাপোর্ট করে, অনেকগুলোতে খালি এটা দিয়েই ডিরেক্টলি আসে সব কোড, বাট আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারেন, টুইক করতে পারেন, বাট সিম্পলিসিটির জন্য আমরা এটা আপাতত বাদ দিব, আমরা জাস্ট এই ফরম্যাটটা ইউজ করব। ওকে, সো আপনি যদি এই URL এ যান আরো ডিটেলস দেখতে পারবেন যে এখান থেকে W3C অ্যাকচুয়ালি কে লিংক করা আছে যে কোথায় অ্যাকচুয়ালি বলা আছে জিনিসগুলো। সো আগের HTML এ স্ল্যাশটা এই জিনিসটুকু রিকোয়ার্ড ছিল, মডার্নে এটা রিকোয়ার্ড না, এটা অপশনাল, বাট আমি মনে করি এটা দেওয়াটাই বেটার, ঠিক আছে, যাতে আপনার কোনো কনফিউশন না থাকে। সো আমরা কিছু এবার সেলফ ক্লোজিং ট্যাগ দেখবো যেগুলো কিনা আমাদের ইউজ হবে। সো মেটা ট্যাগ, নান ডিসপ্লে, যেগুলো ডিসপ্লে নান সেগুলো সাধারণত শো করে না। আর মেটা ট্যাগটা ইউজ হয় সাধারণত HTML এর পেজ ডেসক্রিপশন, অথর অথবা কিওয়ার্ড ডিফাইনের ক্ষেত্রে।
তো এগুলো আগের দিনে সার্চ ইঞ্জিনের জন্য খুব হেল্পফুল ছিল, বাট মডার্ন সার্চ ইঞ্জিন পেজের কন্টেন্ট রেলেভেন্সি চেক করে, সো এটা এখন অত বেশি রেলেভেন্ট না, বাট তারপরেও ইউজফুল। সো এগুলো আমরা দেখবো পরে। তারপর আমরা দেখবো ইমেজ ট্যাগ। এটা সাধারণত ব্লক হিসেবে ডিসপ্লে করে, এটা সাধারণত কোনো ইমেজ শো করানো হয়। সো এটা আমরা এখনই দেখবো। ব্রাউজারে আছি, এখন যদি আমি ইমেজ ট্যাগ ইউজ করি, সেটা হচ্ছে IMG ইমেজ ট্যাগ। এখানে আমি বললাম যে ইমেজ ট্যাগ সেলফ ক্লোজ ট্যাগ, সো একবারে শেষ করে দিতে হবে। সো ইমেজ ট্যাগের একটা অ্যাট্রিবিউট আছে যেটাকে বলা হচ্ছে SRC, যেটাতে বোঝায় সোর্স অফ দ্য ইমেজ। সো আমরা যে কোনো একটা ইমেজ খুঁজে নিয়ে আসি, সো খোঁজার জন্য আমার এখানে গুগল আছে। সো গুগলের যদি আমি এখানে ইমেজে যাই, ইন্সপেক্ট এলিমেন্ট, ব্রাউজারে আপনি যদি ইন্সপেক্ট এলিমেন্টে যান, এই যে এখানে যদি একটু ক্লিক করেন, আবার ক্লিক করেন, ওকে। সো এই যে আমার এখানে ইমেজটা শো করতেছে। আমি যদি এখন এখানে ক্লিক করি, আমি এক্সাক্ট লিঙ্কটা পাবো। এটাকে ইউআরএল বলে, এক্সাক্ট লিঙ্ক বলে, আপনি যেটাই বলেন। সো এক্সাক্ট লিঙ্কটা পাবো। আমি যদি এখন আমার কোডে এসে এখানে লিঙ্কটা দিয়ে দেই, ওকে, জাস্ট সাবমিট দেই, ইমেজটা শো করবে। সো সোর্স অ্যাট্রিবিউটে আপনি যে লিঙ্কটা, যে ইমেজের লিঙ্কটা দিবেন, সেই ইমেজটা এখানে শো করবে। আপনার কম্পিউটারে হলে কম্পিউটারের লিঙ্ক দিবেন, সেই ইমেজটা শো করবে। খুবই সিম্পল। সো ইমেজের সাথে আরেকটা জিনিস ইউজ করা উচিত, সেটা হচ্ছে অল্টারনেটিভ অ্যাট্রিবিউট। সো যেটা দিয়ে বোঝায় যে আপনার ইমেজটা যদি কোনো কারণে অ্যাভেলেবেল না হয়, সেক্ষেত্রে আপনার এই টেক্সটটা শো করবে। সো লিখলাম গুগল ইমেজ, ওকে। সো এটার আরেকটা কাজ আছে, এটা হচ্ছে সার্চ ইঞ্জিনের জন্য খুবই হেল্পফুল। সো আপনি যে ইমেজটা দিচ্ছেন ইউআরএল, আপনার যখন সার্চ ইঞ্জিন আসে, ক্রলার আসে, তখন সেই ইমেজের ইউআরএল দেখে এটাকে অপটিমাইজ করার চেষ্টা করে, বাট মোস্টলি সে কোনো ধারণাই পায় না। সো আপনি যখন এখানে অল্টারনেটিভে কোনো ডেসক্রিপশন দেন, সে ওটাকে ওই ডেসক্রিপশন আকারে সেভ করে রাখে। সো সার্চ ইঞ্জিনে যখন আপনি সাপোজ আইনস্টাইন দিয়ে সার্চ দেন, সো তার কিছু ইমেজ আসে। সো ইমেজটা সাধারণত এইভাবে আসে, কারণ অল্টারনেটিভে কেউ না কেউ দিয়ে রাখছে ওটা আইনস্টাইনের ইমেজ। সো এইভাবে তারা স্টোর করে ওই জিনিসটা ডিসপ্লে করে। সো অল্টারনেটিভটা দুই কারণে হেল্পফুল। একটা হচ্ছে যে ইমেজ যদি না থাকে তাহলে শো করবে, সার্চ ইঞ্জিন বুঝতে পারবে। আরো একটা কারণ, সেটা হচ্ছে যে এটা আপনার W3C স্ট্যান্ডার্ডকে মানে ফুলফিল করে। সো W3 স্ট্যান্ডার্ডে আছে যে আপনাকে সোর্স উল্লেখ করলে অবশ্যই একটা অল্টারনেটিভও দিয়ে দিতে হবে, ওকে। আমরা যদিও বলছি যে এগুলো আমরা বাদ দিব, বাট আপাতত জন্য এটা আমরা শিখে নিতে পারি। এটা খুবই সিম্পল একটা জিনিস। সো স্লাইডে চলে যাই। সো বিআর ট্যাগ সাধারণত ইনলাইন, বাট বিআর ট্যাগের কাজ হচ্ছে লাইন ব্রেক করা। মানে পরবর্তীতে যে লাইনটাই থাকবে সেটাকে সে নিউ লাইনে নিয়ে যাবে। এটা কিবোর্ডের ইন্টারের মতো। সো আমরা এতক্ষণ দেখছি যে আমরা ইন্টার দিলে ওটা ব্রাউজারে শো করে না, সেটার জন্য আমাদেরকে আগের যে কোনো একটা ডিভ ট্যাগ বা কোনো একটা কিছু ইউজ করতে হতো। বাট এটার জন্য যেটা করা যায় যে বিআর ট্যাগ ডিরেক্টলি ইউজ করা যায়, যেটা কিনা আমরা এখনই দেখবো। আমি এখানে ব্রাউজারে আছি। আমরা যেরকম এখানে লিস্টটা শো করেছি, বা লিস্টটা শো করানোর জন্য আমরা এর আগে দুইভাবে চেষ্টা করেছিলাম। সেটা হচ্ছে যে ডিভ ট্যাগ দিয়ে অথবা লিস্ট দিয়ে, যে দুইভাবে ট্রাই করলাম আর কি। সো এখানে যদি আমি আইটেমটাকে এখন শো দেই, একই লাইনে শো করতেছে। সো এটা করার ওয়ে আমরা দেখছি যে ডিভ ট্যাগ বসিয়ে করা যায়, অথবা আমি যদি এখানে জাস্ট বিআর লিখি, সেলফ ক্লোজিং ট্যাগের এই সিনট্যাক্স মনে রাখতে হবে, বিআর দেই, তাহলে এটা নেক্সট লাইনে চলে গেল। আমি যদি এখানে আরেকটা বিআর দেই, ডাবল গ্যাপ হয়ে গেল। সো এভাবে আমি যদি সবগুলোর পরে বিআর দেই, সবগুলো যে নেক্সট লাইনে শো করবে। বাট এভাবে অ্যাকচুয়ালি কোনো লিস্ট আইটেম শো করা উচিত না। লিস্ট আইটেমের জন্য অলওয়েজ ওএল অথবা ইউএল দিয়ে এভাবে লিস্ট আইটেম দিয়ে শো করানো উচিত। সো আমি জিনিসগুলোকে যদি আবার নেক্সট লাইনেও নিয়ে আসি, একই লাইনে নিয়ে আসি, তারপরও আমি যদি এবার সাবমিট দেই, আমি একই আউটপুট দেখতে পারবো, যেহেতু স্পেস ম্যাটার করে না এবং ইন্টার ম্যাটার করে না। সো আমরা স্লাইডে চলে আসি। সো এইচআর ট্যাগ বলে হরিজন্টাল রুল। সো এটা দিয়ে বিআর এর মতো লাইন ব্রেক করে, বাট এখানে একটা লাইন শো করে আর বিআর এ কোনো লাইন শো করে না।
আর এটা হচ্ছে ব্লক ডিসপ্লে, আর এটা হচ্ছে ইনলাইন। যদিও বিআর নেক্সট লাইনে চলে যায়, বাট এটা ডিসপ্লে হচ্ছে ইনলাইন এবং এটা ডিসপ্লে হচ্ছে ব্লক। সো এগুলো আমি বিআরটা আমি নেট থেকে খুঁজে বের করেছি। সো আপনার যদি কোনো কনফিউশন থাকে আপনিও খুঁজতে পারেন, যদি আমি ভুল থাকি আমাকে জানান। এবং এইচআর এ জাস্ট একটা সিঙ্গেল লাইন শো করে, সিঙ্গেল লাইন দিয়ে সেপারেট করে। সো এটা আমরা দেখাচ্ছি না, এটা আপনি ট্রাই করতে পারেন। সো ইনপুট ট্যাগ, এটা একটা সেলফ ক্লোজিং ট্যাগ যেটা কিনা খুবই বেশি ইউজ হয়। এটার আউটপুট হচ্ছে ইনলাইন। সাধারণত ইনপুট এলিমেন্ট গুলো একই লাইনে থাকবে এবং এটা দিয়ে সাধারণত চেক বক্স, টেক্সট, রেডিও এক্সেট্রা ডিসপ্লে করানো হয়। সো এটা আমরা এখনই দেখব। সো আমি ওয়েবসাইটে আছি, আমি এখান থেকে আমি ইনপুটস এ চলে যাব। ফর্ম, ওকে। সো ফর্মের মধ্যে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ইনপুট ইউজ করা হয়েছে। ইনপুট গুলো দিয়ে যখন আমি বলবো টেক্সট, সেটা টেক্সট বক্স আকারে শো করবে, আমি ওটাতে লিখতে পারবো। যদি ইনপুট দিয়ে বলে পাসওয়ার্ড, যে জিনিসটা লেখা হবে সেটা দেখা যাবে না। ইনপুট দিয়ে যদি বলি চেক বক্স, এগুলো আমরা দেখবো আইডি দিয়ে যখন কাজ করব। যখন বলবো চেক বক্স টাইপ, টাইপ বলা হয় ইনপুট দেন অ্যাট্রিবিউটের টাইপ, টাইপ দিয়ে যখন আমরা বলবো চেক বক্স, সেটাকে আমরা চেক করতে পারবো এভাবে। সো এগুলোই মোটামুটি ইনপুটের এক্সাম্পল ইন শর্ট। সো আমরা আমাদের পেজে চলে আসি, আমরা একটা টেস্ট করি। আমরা যদি এখানে টেক্সট বক্স শো করতে চাই, ইনপুট সরি চেক বক্স, আমরা যদি টেক্সট শো করতে চাই, টেক্সট আমাদের ইনপুটে শো করতেছে। তারপর আমরা যদি পাসওয়ার্ড শো করতে চাই, পাসওয়ার্ড যেটা লিখবো সেটা শো করবে না। সো এটাই মোটামুটি ইনপুটের কাজ আপাততর জন্য, বাট আমরা আরো ডিটেলস দেখবো ফর্ম সেকশনে। যখন আমরা ফর্ম নিয়ে কাজ করবো তখন ইনপুটের আরো বেশি ডিটেলস দেখবো। আমরা স্লাইডে চলে, ইনপুট সাধারণত এক লাইনে থাকে, ভাঙে না এলিমেন্টটাকে, এ ট্যাগের মতো ডিসপ্লে করে। সো এছাড়াও আরো কিছু সেলফ ক্লোজিং ট্যাগ আছে যেগুলো সাধারণত ইউজ হয় না, বাট এর মধ্যেও কিছু ইউজ হয়, যেমন এরিয়া, লিঙ্ক এন্ড প্যারাম, যেগুলো কিনা আমরা দেখবো। সো সামারি, ইন সামারি আমরা কি কি শিখলাম? আননোন ট্যাগ গুলো একই লাইনে থাকে, মেটা ট্যাগ ডিসপ্লে হয় না, এবং এটা নিয়ে আমরা এখনো কাজ করিনি। এ ট্যাগ একই লাইনে থাকে, স্প্যান ট্যাগ একই লাইনে থাকে, বাট বাকি যা আছে সব তাহলে অন্য লাইনে চলে যায় বা ভেঙে দেয় লাইনটা। ওকে, ফর সিম্পলিসিটি। তা অ্যাট্রিবিউট শিখলাম আমরা কিছু, এসআরসি যেটাকে ইমেজের সোর্স অ্যাট্রিবিউট, এএলটি ইমেজের অল্টারনেটিভ টেক্সট, তারপর href লিংক ডিফাইন করার জন্য। সো টাইপ দেখলাম আমরা, ইনপুট কি টাইপের হবে সেটা ডিফাইন করার জন্য। সো আইডিই, সো আইডিই বলতে বোঝায় হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট অর ইন্টিগ্রেটেড এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। সো ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট বলতে বোঝায় যে আপনার ডেভেলপমেন্ট টুলটা আপনাকে কোড হাইলাইটিং দিবে, সিনট্যাক্স হাইলাইটিং দিবে, তারপর আপনার কোডে যদি কোনো এরর থাকে সেটা ডিটেক্ট করবে সাথে সাথেই, তারপর অটোমেশন দিবে। সো অনেকগুলো জিনিস হতে পারে, আপনাকে ফাইল কপি করতে হতে পারে, রিনেম করতে হতে পারে, সেগুলো হয়তো ম্যানুয়ালি করতে হতে পারে, বাট আইডিই আপনার জন্য অটোমেটিক ফাইল ক্রিয়েট করে দিবে, অনেকগুলো ফাইল একসাথে রিনেম করে দিবে, অনেকগুলো কাজ যেটা কিনা ম্যানুয়ালি করতে হতো সেই জিনিসগুলোকে অটোমেটেড করে দিবে। এবং কোড কমপ্লিটেশন, আপনি যখনই অর্ধেক কোড লিখবেন বাকিটা সে কমপ্লিট করে দিবে আপনার জন্য। আপনাকে অনেক বড় বড় কোড নিজে লিখতে হবে না এবং অনেক কিছু মেমোরাইজ করতে হবে না, সে আপনার লেখাটা অনেক ইজি করে দিবে। সো আইডিই এবং টেক্সট এডিটর দেখবো। সো টেক্সট এডিটরের মধ্যে সাধারণত সব ফিচার থাকে না, টেক্সট এডিটর জাস্ট খালি কোড হাইলাইটিং এবং কোড কমপ্লিটেশন থাকে। এবং আইডির আরেকটা ফিচার হচ্ছে সেটা কোড ডিবাগ করতে দেয়। ডিবাগ হচ্ছে যে আপনার কোডের মধ্যে যদি কোনো প্রবলেম থাকে সেটা আপনি রান টাইমে চেক করে দেখবেন, যে একটা প্রোডাকশন মেশিনের মতো, যে একটা প্রোডাকশন মেশিনে কোথায় এরর হচ্ছে, যে প্রোগ্রামটার ভুল বের করা, এটাকে বলে ডিবাগিং। সো আইডি এর মধ্যে আরেকটা ফিচার থাকে যেটা ডিবাগিং, যেটা কিনা টেক্সট এডিটরে থাকে না। সো টেক্সট এডিটরের মধ্যে
আমি যেগুলোকে প্রেফার করি বা লাইট ওয়েট বা ভালো আপনাদের জন্য আপনারা যদি ইউজ করেন, সো নোটপ্যাড 2 খুবই লাইট ওয়েট, খুবই ফ্রেন্ডলি, খুবই ভালো। নোটপ্যাড প্লাস প্লাস খুবই লাইট ওয়েট, ভালো। এবং সাবলাইম, সাবলাইম আসলে টেক্সট এডিটরের ডেফিনেশনই চেঞ্জ করে দিচ্ছে, খুবই লাইট ওয়েট, খুবই পাওয়ারফুল, এক্সট্রিমলি ফাস্ট, অনেক প্লাগিং ইউজ করা যায়, অনেক কিছু করা যায় সাবলাইম দিয়ে, ঠিক আছে। সো আইডি এর মধ্যে আমাদের এই কোর্সের জন্য আর কি, আমি জাস্ট কোর্সের জন্য করে বলছি, বাট এছাড়াও আরো অনেক টেক্সট এডিটর আছে, আরো অনেক আইডি আছে, পিএইচপি ডিজাইনার, তারপর ভিজুয়াল স্টুডিও। সো আমরা কাজের জন্য ইউজ করবো পিএইচপি ডিজাইনার 8। এবং কেন ইউজ করবো, এটা খুবই ফ্রেন্ডলি, আমরা যখন কাজ করবো তখনই আপনি দেখতে পারবেন খুবই ফ্রেন্ডলি। আর আপনি আপনার ফেভারিটটা ইউজ করতে পারেন এর মধ্যে কোনো একটা, বা আপনার যদি অন্য কোনোটা ভালো লাগে আপনি সেটাও ইউজ করতে পারেন, বাট আমাদের সাথে থাকলে একই ফ্লোতে থাকলে আপনার জন্য উপকার হবে হয়তোবা। আর পিএইচপি ডিজাইনার 8 21 ডেজ এর ফ্রি ট্রায়াল আছে, আপনি ডাউনলোড করে ইনস্টল করে কাজ করতে পারেন, খুবই ফ্রেন্ডলি একটা সফটওয়্যার। এবং এছাড়াও আপনার যদি অন্য কোনোটা ভালো লাগে আপনি সেটা কাজ করতে পারেন। সো অ্যাবাউট ব্রাউজার, আমরা প্রথমে যে জিনিসগুলো করবো সেটা হচ্ছে গুগল ক্রোমে সব টেস্ট করব, এবং পরবর্তীতে আমরা বাকি অন্য ব্রাউজার গুলোতে টেস্ট করব বা ওগুলোর ফিক্সেশন দেখবো কিভাবে করতে হয়। যেটা কিনা আমি বলেছি যে ইটস নট অ্যান এক্সাক্ট সায়েন্স। সো গুগল ক্রোমে আমি যে আউটপুট পাচ্ছি সেটা আমি ফায়ারফক্সে নাও পেতে পারি, এবং আইতে ওটা টোটালি ডিফারেন্ট হতে পারে, এটা স্বাভাবিক। সো এই ফিক্সেশন গুলো দেখবো, তারপর আমরা আমাদের একটা ফাইনাল গোলের এক্সাম্পল দিব এখনই, যে অ্যাকচুয়ালি আমরা কি করতে চাই। সো আমি আমার ব্রাউজারে চলে যাই। সো আমি এখানে downloads.com এ আছি, সরি cnet.com news/news। সো এখানে একটা ওয়েবসাইট, এটা একটা ওয়েবসাইট খুবই পপুলার, টেকনিক্যাল স্পেক নিয়ে লেখেন, আমার খুবই ভালো লাগে। সো এটার যে আউটপুটটা দেখছেন আপনারা, এরকম একটা ইন্টারফেস এবং আউটপুট আমরা তৈরি করবো ফ্রম স্ক্র্যাচ, এবং একদম নিজেরা অন্যের টুল ইউজ না করে। সো সবগুলো জিনিস আপনারা যেটা দেখছেন সবগুলোই আমরা নিজেরা বানানো শিখবো, কিভাবে করতে হয় সিএসএস দিয়ে, এইচটিএমএল দিয়ে, এফিশিয়েন্ট ওয়েতে দেখবো। এখানে যদি আপনি পপ আপ করেন, আপনি লিঙ্ক গুলো দেখতে পাচ্ছেন, আবার চেঞ্জ করলে এটা চেঞ্জ হচ্ছে। সো যে জিনিসগুলো দেখছেন, মেনু তৈরি করা, তারপর হাভার নিলে, মাউস নিলে যে লোকেশনটা, যে ইমেজটা যে চেঞ্জ হচ্ছে, সব এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা করা শিখবো। এবং কারো ফ্রেমওয়ার্ক ইউজ করে না, আমরা একদম স্ক্র্যাচ থেকে দেখবো, নিজেরা করার চেষ্টা করবো। তারপর সার্চ ইঞ্জিনে আমরা যেরকম ইনপুট বক্সে একটা এক্সাম্পল দেখলাম, এটা হচ্ছে মডিফাইড ইনপুট বক্স, যে আমরা যে টেক্সটটা দেখলাম তখন ওই টেক্সটটাকে এইভাবে গ্রাফিক্যাল করে মডিফাই করা হয়েছে। সো এরকম আমরা দেখবো কিভাবে করা যায়, এবং এটা খুব হার্ড না। এবং আমরা বুটস্ট্র্যাপ ইউজ করে করব এটা। বুটস্ট্র্যাপে অলরেডি অনেকগুলো জিনিস করা আছে, তারপরও আমরা অনেকগুলো জিনিস মডিফাই করব। যদিও এটা হয়ে যাচ্ছে অন্যের একটা ফ্রেমওয়ার্ক, বাট বেসিক জিনিসগুলো আমরা শিখে নিব, তারপরে আমরা ইউজ করব। কোন একটা জিনিস আমরা ইউজ করব না যে আমরা জানি না বাট আমরা ইউজ করে যাচ্ছি, এরকম কোনোটাই হবে না। ওকে, সো এটা ছিল আমাদের ফাইনাল গোল। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আই এম আলিমুল করিম, এন্ড আমাকে আপনারা মেইল করতে পারেন alim@developersorganism.com। আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে আমি খুবই তাড়াতাড়ি আনসার দেই, জাস্ট আপনারা কোয়েশ্চেনটা মেইল করেন আমাকে। অথবা খুবই ভালো হয় আপনারা যদি আপনাদের ফিডব্যাক দেন ভিডিওর নিচে, আপনারা যদি কোনো ডিসলাইক দেন, ডিসলাইক দিলে ওটা মাস্ট ওটা একটু এক্সপ্লেন করেন যে হাউ উই ক্যান মেক ইট বেটার। আর যদি ভালো লাগে তাহলে থামস আপ দেন। You can find us fb.com/developersorganism, or you could visit our website which is under construction. আমরা আমাদের প্রোডাক্ট নিয়ে বিজি, সো ওয়েবসাইট নিয়ে এখনো কাজ করতে পারতেছি না। And you can also mail us at info@developers.com, developersorganism.com.